আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা সবাইকে স্বাগত। তোমাদের সাথে তোমাদের বাংলা মাস্টার ক্লাস বাংলা দ্বিতীয় পত্রের লেকচার 3 নিয়ে কথা বলবো। এটা একটা সহজ লেকচার, তুলনামূলক। হয়তো তোমাকে আমি ভয় দেখাবো না, সহজ। এখানে 90% জিনিস মুখস্থ করার, জিনিসও সহজ এবং মুখস্থ করলেই হবে। এর মধ্যে একটা চ্যাপ্টার আছে কমন সেন্সের চ্যাপ্টার, যার কমন সেন্স যত ভালো সেই চ্যাপ্টারে তত ভালো করে, মানে হচ্ছে বচন। আমার অভিজ্ঞতা বলে, যতদিন ধরে আমি পড়াচ্ছি, বচন ছেলেপেলেরা তখন ভালো করে যখন সে কমন সেন্স প্রপারলি অ্যাপ্লাই করতে পারে, বুঝছো? তো যার কমন সেন্স যত ভালো, বচনে তার মার্ক তোলার সম্ভাবনা তত বেশি সুযোগ থাকে তার। কিভাবে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা শুরু করি। তোমাদের বাংলা মাস্টার ক্লাস বাংলা দ্বিতীয় পত্র লেকচার 3 কিভাবে কিভাবে কি কি পড়বো দেখো। এখানে আমরা পড়বো হচ্ছে বচন, পড়বো সংখ্যাবাচক শব্দ, পারিভাষিক শব্দ, নির্দেশক, শব্দদীপ্ত। অনেক চ্যাপ্টার দেখে ঘাবড়ানোর কিছু নাই। জিনিস খুব যে খুব ম্যাসিভ চ্যাপ্টার এক একটা, ওরকম কিছু না। হ্যাঁ, ছোট ছোট চ্যাপ্টার, এই জন্য আমি 5টা রাখছি। অনেকগুলো কোশ্চেন সলভ করে দেবো। তো চলো, গুরুত্বের বিচারে সবগুলোকে 3 স্টার বলছি। এবং বচনে সাম্প্রতিক প্রশ্ন 16-17-তে প্রশ্ন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতে প্রশ্ন হয়েছে 16-17-তে, এবং তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিতে প্রশ্ন হয়েছে 20-21, 16-17, 12-18। সুতরাং বিভিন্ন 12-13, এটা 18 না, 12-13 বিভিন্ন সময় প্রশ্ন হয়েছে। মানে জিনিস তোমাকে গুরুত্ব দিয়ে নিতে হবে এগুলোকে। আসো আমরা বচনটা একটু আলোচনা করি। ইংলিশে এটাকে আমরা বলি হচ্ছে নাম্বার। বচনকে ভাইয়া কেন চ্যাপ্টার অফ কমন সেন্স বলছি, আসো তার একটা ভূমিকা তোমাকে আমি দিচ্ছি। বচন হচ্ছে এমন কতগুলো লগ্নক, এমন কতগুলো সাইন, যেগুলো কোনো সংখ্যাবাচক শব্দের শেষে যুক্ত হয়। যুক্ত হয়ে ওইটা কি একটা জিনিস নাকি একের অধিক জিনিস, সেটা আমাদেরকে মিন করে। যেমন রা, ছেলে এক, ছেলেরা বেশি, ঠিক না? গুলো, কলম, কলম গুলো। শিক্ষক, শিক্ষকগণ। তারপরে পুস্তক, পুস্তকাবলী। মেঘ, মেঘপুঞ্জ। পর্বত, পর্বতমালা। রাশি, পুষ্প একটা, পুষ্প রাশি অনেকগুলো। তাহলে আমি রাশি বললাম, পুঞ্জ বললাম, মালা বললাম, রা বললাম, গণ বললাম, গুলো বললাম। এগুলো দ্বারা তুমি বহু বচনের আইডিয়া পাইছো, ঠিক না? তো এক বচন না বহু বচন সেটা তুমি এমনিই বুঝবা। প্রশ্ন যেখান থেকে হয়, জানতে চায় যে কোনটা কার সাথে বসে, বা তাদের ব্যবহারের ক্ষেত্রগুলো কি, বুঝতে পারো নাই? যেমন দেখো, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, এগুলো সব সময় মানী লোকের বহু বচন হয়। উন্নত প্রাণী মানুষের মধ্যে আবার যারা সম্মানী মানুষ তাদের জন্য। যেমন শিক্ষকগণ, শিক্ষক মণ্ডলী, শিক্ষক বর্গ, শিক্ষক বৃন্দ। খেয়াল করে দেখো। অতিথি মণ্ডলী, খেয়াল করে দেখো। সুধী মণ্ডলী, আমরা কখনো শুনি না গরু মণ্ডলী, এটা শুনি না। কথা কি বুঝতে পারছি? গরু যখন বলি তখন বলি গরুর পাল, পাখি যখন বলি তখন বলি পাখির ঝাঁক। তাহলে গরু হইলে পাল, পাখি হইলে ঝাঁক, শিক্ষক হইলে মণ্ডলী, ছেলে হইলে রা। তাহলে কোনটা কার সাথে যাচ্ছে, এটা হচ্ছে ফ্যাক্টর। তোমাকে এটা বুঝলেই বচন তোমার বোঝা শেষ। এটা পরে জীবন যৌবন নষ্ট করার কোনো মানে হয় না, এমনিই পারবা তুমি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আরেকটা জিনিস বুঝতে হয়। কিছু কিছু আছে আলুর মতো, মানে গোল আলু, ওর মাংসের সাথে দিলেও হয়, সবজির সাথেও খাটে, ও শুটকির সাথেও খাটে। যেমনে মারো এমনি চলবে। সেটা কেমন? প্রথমত, প্রাণীর সাথেও যায়, অপ্রাণীর সাথেও যায়, আবার উন্নত প্রাণীর সাথেও যায়। প্রাণী বলতে আমি এখানে উন্নত প্রাণীর বাইরে বলছি। যেমন যদি বলি যে পাখিগুলো, পাখিগুলো হইছে ইতর প্রাণী হিসেবে প্রাণী। কলমগুলো, এটাও হইছে। আবার বললাম ছেলেগুলো, এটাও হইছে। তাহলে দেখো, প্রাণী, অপ্রাণী, উন্নত প্রাণী সব জায়গায় বসতেছে। গুলাগুলি, গুলো, গুলাগুলি, গুলো মানে হচ্ছে এটা গুলাগুলি না, এই গুলা আর গুলি এটা সাধুতে হয়, ছেলে গুলা, ছেলে গুলি। আর চলিত বাংলা হয় গুলো, মনে রাখবা। সুইট সাউন্ড দিলে সেটা চলিত বাংলা হয়। শুকনা, শুকনো। খেয়াল করে দেখো। জুতা, জুতো। মোজা, মোজো। পূজা, পুজো। তাহলে যেগুলো একটু সুইট সাউন্ড দিবে, বন্য, বুনো, এই সুইট সাউন্ডের জিনিসগুলো সাধারণত চলিত হয়, একটু প্রমিত প্রমিত ফ্লেভার দেয়। এই জায়গাটাকে ধরাই দিতে পারছি?
তাহলে তোমাকে জাস্ট এখানে 2-3টা জিনিস একটু যদি ধরতে পারো, যে কোনটা কার সাথে বসে, কোন সাইনের কি মিনিং হয়, কোনটা দিয়ে কিভাবে কি মিন করে, তাহলে তোমার কাজ অর্ধেক খতম, তুমি বুঝে গেছো। এখন তুমি বলো, এটা কি কারো আমি বই পড়া শিখাইতে পারবো? বই আমি দাঁড়া দাঁড়া তোমার তেলাওয়াত করলাম, বুঝাই দিলাম, তাতে লাভ কি যদি তুমি বুঝতেই না পারো আসলে কোনটা কার সাথে বসে? হ্যাঁ, অতিথি যে মন্ডলী হয়, আর গরুর যে পাল হয়, পাখির যে ঝাঁক হয়, অপ্রাণী যে গুলো হয়, এটা যে না বুঝে ওরে আসলে বচন বোঝানো এবং সেখান থেকে তারা মার্ক ক্যারি করে দেওয়া এক প্রকার অসম্ভব। আর একটু চালাক চতুর ছেলে যে যারা আছে, স্টুডেন্ট যারা আছে, ছেলে মেয়ে একটু চালাক চতুর, বুঝতে পারে, কমন সেন্স যাদের শার্প, আমি এদেরকে এখানে খুব চমৎকার নম্বর পাইতে দেখছি। সো ট্রাস্ট মি, আমার কথাটা ফলো করো, বোঝার চেষ্টা করো, 2-একবার রিডিং করলেই এখান থেকে তুমি মার্ক পাবা, প্যারা খাওয়ার কিছু নাই। আসো বিষয়টা দেখাই দিচ্ছি। বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ, এর অর্থ সংখ্যার ধারণা। বচন দু প্রকার, এক বচন ও বহু বচন, আমরা জানি এগুলো। পারিভাষিক শব্দ মানে ব্যাকরণের একটা টার্ম, যেমন ফুটবল একটা খেলা, তাই না? এর সাথে তুমি দেখো কিছু শব্দ যুক্ত আছে, যেমন রেফারি, অফসাইড, গোল, ফাউল, এই জায়গাগুলো ফুটবলের পরিভাষা। আর তুমি যদি ক্রিকেট নিয়ে কথা বলো, তাহলে স্ট্যাম্পিং, উইকেট, তারপরে পিচ, ব্যাটিং, এই জিনিসগুলো হচ্ছে এলবিডব্লিউ, এগুলো ক্রিকেটের পরিভাষা। তো ব্যাকরণের একটা পরিভাষা, ব্যাকরণের একটা টার্ম হচ্ছে তোমার বচন। আমরা ব্যাকরণে এটাকে আলোচনা করি, আমরা এটাকে বুঝি, এটাকে নিয়ে আমাদের ব্যাকরণ, তাই না? ব্যাকরণের অংশ এটা। এখন আসো, পরীক্ষায় প্রশ্ন হয় কোন কোন পদের বচন হয়। যেগুলো নাম সেগুলোর বচন হবে, নাম ছাড়া তোর বচন হওয়া সম্ভব না, নামকে আমরা বেশি বা এক এরকম বলি। হচ্ছে বাংলায় বচন প্রকাশের জন্য রা, এরা, গুলাগুলি, গুলো, দিক, দের প্রভৃতি বিভক্তিযুক্ত এবং সব সকল সমুদ্রে কুল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি প্রভৃতির সমষ্টিবোধক শব্দ ব্যবহৃত হয়। উপরের গুলা বুঝছো, এখন এখান থেকে দেখাই। দেখো, ভাই সব, ভাই সকল, অর্থ সমুদয়, টাকা সমুদয়, কবিকুল, পক্ষীকুল, শিক্ষক বৃন্দ, শিক্ষক বর্গ, কুসুম নিচয়, অনেকগুলো ফুল, কুসুম নিচয়। তারপরে তোমার হচ্ছে রাজি, তারকা রাজি, আকাশের তারকা, তারকা রাজি। রাশি, পুষ্পরাশি, বালি রাশি, অনেকগুলো ফুল, পুষ্পরাশি। পাল মানে গরুর পাল, দাম মানে কেশ দাম। এখন তুমি যদি মনে করো ভাই এই দাম মানে টাকা পয়সা, আই এম সো সরি, টাকা পয়সা নয়, সব জায়গায় টাকা খুঁজো না। এই দাম মানে কেশ দাম, অনেক সুন্দর চুল হইলে সেটা কেশ দাম বলে। আমার মাথায় তো অনেক সুন্দর চুল নেই, আমি আমারে দেখাচ্ছি কেন? সাধারণত মেয়েদের ঘন কালো লম্বা চুলকে কেশ দাম বলা হয়, মনে রেখো। ছেলেদের কখনো কেশ দাম হয় না, সে যত সুন্দর চুলই হোক, ছেলেদের কেশ দাম বলা যাবে না। মেয়েদের চুল লম্বা ঘন কালো সুন্দর হলে তারা কেশ দাম বলে, অনেক চুল। নিকর, কমল নিকর, পদ্ম ফুলের বাগানে অনেকগুলো পদ্ম থাকলে এটা কমল নিকর বলে। মালা, মেঘমালা, পর্বতমালা। আবলি, পুস্তকাবলি, পদাবলি, কবিতাবলি, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছি? এখন দেখো আমি এখানে কোনটা কোথায় বসাইছি, নিশ্চয়ই কিছু টের পাইছো। এখন সেই জায়গাগুলো নিয়ে একটু কথা বলি। সমষ্টিবাচক শব্দগুলোর বেশিরভাগই তৎসম বা সংস্কৃত ভাষা থেকে আগত, অর্থাৎ যেগুলো দিয়ে বেশি বোঝায়, পরিমাণে বেশি বোঝাচ্ছে, বহুবচন বোঝাচ্ছে, এগুলোর বেশিরভাগ সংস্কৃত ভাষার। বচন শব্দটা সংস্কৃত শব্দ। এখন কি বলবা, বাংলা ব্যাকরণের সিস্টেম আছে সংস্কৃত থেকে, এটা আমরা জানি। কারণ পৃথিবীর প্রথম ব্যাকরণ যেটা ছিল অষ্টাধ্যায়ী, এটা পাণিনির লেখা। পাণিনি একজন ব্যাকরণবিদ, উনি একজন ভারতীয়। তো অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী মানে 8টা অধ্যায় ছিল এটার মধ্যে, বুঝছো? তো আমাদের বাংলা ব্যাকরণের সিস্টেম বা পদ্ধতি বা এটা অনেকগুলো বিশ্লেষণ ধর্মী যে রুলস গুলো আছে, এগুলো সংস্কৃত থেকে আমরা ধার করছি, কপি করছি। ইনফ্যাক্ট ব্যাকরণের যতগুলো পরিভাষা আছে তার 98% পরিভাষা সংস্কৃত। যেমন নর নারীবাচক শব্দ, এটা এখন বলছি লিঙ্গান্তর, সংস্কৃত শব্দ। বচন সংস্কৃত শব্দ। সংখ্যাবাচক শব্দ, সংখ্যা শব্দটা সংস্কৃত। সমাস, উপসর্গ, প্রত্যয়, সন্ধি যা আছে সবই এগুলো সংস্কৃত টার্ম। তোমরা আমাদের ভাষার শব্দ ভান্ডার যদি হিসাব করো, তাহলে দেখবা যে আমাদের অনেক কিছুই নাই। আমরা আমাদের 100টা শব্দের মধ্যে 44টা সংস্কৃত শব্দ ইউজ করি, আর 52টা আমাদের খাঁটি বাংলা শব্দ ইউজ করি। তো 44, 52 96, আর বাকি 4% দেশি বিদেশি এবং অর্ধ তৎসম শব্দ। অবাক লাগতেছে না? তুমি মনে মনে বলবো ভাই বলেন কি, আমরা এত তো ইংরেজি মারি 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 মারি, কিন্তু শব্দের ভান্ডার যদি তুমি খেয়াল করো, তাহলে কিন্তু বেশিরভাগ শব্দ আমাদের খাঁটি বাংলা 52টা, আর 44টা শব্দ আছে সংস্কৃতের সাথে সম্পর্কিত, সরাসরি হোক আর না হোক। তৎসময় যেহেতু বলা হয়েছে, এগুলো সরাসরি, এগুলো 44টা। কত নদী সরোবর, হুমায়ুন আজাদ লেখছে এটা।
আধুনিক পরিসংখ্যানে সেটা একটু হেরফের হয়েছে, তবে সব থেকে বেশি আগের মতোই খাঁটি বাংলা শব্দগুলো আছে, তদ্ভব খাঁটি বাংলা, আর তারপরেই হচ্ছে তোমার তৎসম শব্দের ভান্ডার, যদি সংখ্যা হিসাব করো। তো আমাদের ব্যাকরণে যতগুলো টার্ম তুমি দেখো আজকের পর থেকে বলে দিলাম, যা তুমি দেখো, বাগযন্ত্র, তারপরে তোমার হচ্ছে শব্দ জোড়, বাগঅর্থ, সমার্থক, বিপরীতার্থক, ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো সবগুলো আসলে সংস্কৃত কথা। ওকে, তো সমষ্টিবাচক শব্দগুলো বেশিরভাগই তৎসম থেকে আসছে। কেবল উন্নত প্রাণীর ক্ষেত্রে রা যুক্ত হয়, যেমন শিক্ষকরা হয়, পাখিরা হয়, তবে কখনো কখনো ছাত্ররা হয়, তবে কখনো কখনো সেটা কি হতে পারে, ইতর প্রাণীর সাথে হতে পারে। ইতর প্রাণী মানে বুঝবা, এটা মানুষের বাইরে বুদ্ধিবৃত্তি নাই যত প্রাণী আছে তাদেরকে ইতর প্রাণী বলে। যেমন যদি আমি এরকম একটু উদাহরণটা নিই, যেমন তোমার হচ্ছে পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপীলিকারা বিধাতার কাছে পাখা চায়। পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপীলিকারা বিধাতার কাছে পাখা চায়। কাকেরা এক বিরাট সভা করলো। তাহলে এগুলো সাহিত্যে এরা নর্মালি উন্নত প্রাণীর জন্য হয়, তবে সাহিত্যে এটা কি হইতে পারে, ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এরপরে গুলাগুলি প্রাণী অপ্রাণী সব জায়গায় ব্যবহৃত হয় বলেছিলাম। আমগুলিও হয়, ছেলেগুলিও হয়, পাখিগুলোও হয়, সব জায়গায় যায়। এই যে গুলি, এটা সাধুতে হয়। কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয় গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। আমি লিখে দিচ্ছি, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ সমান সমান মানি লোকের বহু বচন। উন্নত প্রাণী তো বটেই, মানি লোকের বহু বচন। এখন একজন সাধারণ মানুষ, বা ধরো ক্লাস 10-এ পড়ে একটা ছেলে, তার ছাত্রগণ তার বলার চান্স নাই, বা সাধারণ মানুষের ক্ষেত্রে বলার চান্স নেই। মানি লোক যদি হয় সম্মানী মানুষ, ওই যে বললাম শিক্ষক মন্ডলী, অতিথিবৃন্দ, সুধী মন্ডলী ইত্যাদি, এরকম হলে সেগুলোকে আমরা মানি লোক বলি, এবং সেটা উন্নত প্রাণীর ক্ষেত্রে তো বটেই। আরো যদি স্পেসিফাই করি, মানি লোকের ক্ষেত্রে এটা ব্যবহার আছে। এরপরে প্রাণী এবং অপ্রাণী শব্দের ব্যবহার হয় যেগুলো, কুল এবং সব, কবিকুল, পক্ষীকুল, মাতৃকুল, পর্বত সকল, মনুষ্য সকল, ভাই সব, পাখি সব, নথি সব। তাহলে এগুলো সব জায়গায় যেতে পারে। কেবল অপ্রাণীর ক্ষেত্রে এগুলোর ব্যবহার, অপ্রাণী এগুলোর একটাও প্রাণী জগতের সাথে বসে না। যেমন দেখো, পুস্তকাবলী বলছিলাম, অনেকগুলো বই, কবিতা গুচ্ছ, কুসুমদাম, কেশদাম, কুসুমদাম, কমল নিকর, মেঘপুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালি রাশি, কুসুম নিচয় ইত্যাদি। তাহলে এখন পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয় যে কেবল অপ্রাণীবাচক শব্দের বহুবচন কোনগুলো। এরপর এখান থেকে মনে রেখো, দ্রষ্টব্য মানে বিশেষ করে দেখার জন্য অনুরোধ করলে এটা দ্রষ্টব্য বলে। এই যে দুইটা আছে, একটা হলো পাল, একটা হলো জুত, এগুলো কেবল জন্তুর বহুবচনে বসে। এগুলো কেবল কোথায় বসে, জন্তুর বহুবচন। প্রশ্ন, জন্তুর বহুবচন মানে হচ্ছে তোমার তোমার সাপদ যেগুলো আছে, চার পায়ের জন্তু যেগুলো, ঠিক সাপদ না, চার পায়ের জন্তু। দেখো পাল, তাহলে গরুর পাল। জুত, হস্থি জুত, অনেকগুলো হাতিকে হস্থি জুত বলে, অনেকগুলো গরুকে গরুর পাল বলে। তাহলে এই জায়গাটা যদি হিসাব করে, এখান থেকে পরীক্ষায় হুবহু পরীক্ষায় প্রশ্ন আছে, তোমাদের আমি দেখাবো যে কেবল জন্তুর বহুবচন হিসেবে কোনগুলো বসে। কেবল জন্তুর বহুবচন হিসেবে পাল এবং জুত বসে। আমরা ছাত্রদের পাল বলি না, মেয়েদের পাল বলি না, ছেলেদের পাল বলি না, ছেলেদের জুত বলি না, অনেকগুলো ছেলে বলি, তাই না? সো এই জিনিসগুলো কেবল কোথায় যাবে, জন্তুর বহুবচনে চলে যাবে। এরপরে দেখো বহুবচনের প্রয়োগ বৈশিষ্ট্য, এই তিনটা রুল। এরপরে আছে কিছু মারাত্মক গুরুত্বপূর্ণ। 1 নম্বর, বিশেষ্য শব্দের এক বচনের ব্যবহারের সময় বহুবচন হয়, অর্থাৎ এটাকে আমি এভাবে ব্যাখ্যা করি, এপাশে লিখে দিচ্ছি। দেখতে এক বচন, দেখতে কি, দেখতে এক বচন, আসলে বহু বচন। দেখতে এক বচন, আসলে বহু বচন। এটা যেমন সিংহ বনে থাকে, কয়টা সিংহ বনে থাকে, কিছু বনে থাকে আর কিছু ফ্ল্যাটে থাকে, এমন কিছু না, যত সিংহ আছে সব বনে থাকে। আচ্ছা, এখন এই সিংহ শব্দটার সাথে বহুবচন বোঝায় এরকম কোন সাইন আছে কিনা? আমরা কি বলছি সিংহের পাল বনে থাকে? বলি নাই। সিংহের জুত বনে থাকে? বলি নাই। সিংহ গুলো বনে থাকে? বলি নাই। বলছি সিংহ বনে থাকে, এর মানে হচ্ছে
সিংহ মানে হচ্ছে দেখতে এক বচন, তার সাথে কোনো কিছু যুক্ত নাই, সেটা একবারই দেখতে সিঙ্গেল। এটা এক বছর দেখতে হইলেও আসলে সেটা কি বুঝাইছে, আসলে বহু বচনের অর্থ দিছে। ওকে, এরপরে পোকার আক্রমণে ফসল নষ্ট হয়েছে। কয়টা পোকা এখানে কি বলছি? পোকার সংখ্যা উল্লেখ করার মতো কোনো সাইন আছে? নাই, বাট এটা বহু বচন। বাজারে লোক জমেছে, আমি কি বলছি লোকেরা জমছে? এটা বলছি লোকগণ বলি নাই, লোকগুলো এটাও তো বলি নাই। শুধু লোক দেখতে কয় বচন? এক বচন, কিন্তু আসলে কয় বচন? বহু বচন। কারণ একজনে কি জমতে পারে? একজনে জমে নাকি? অনেক মানুষ হলে সেটাকে বলে জমায়েত হওয়া। বাগানে ফুল ফুটেছে, ফুল দেখতে এক বচন, খেয়াল করে দেখো, ফুলেরা বলি নাই, পুষ্প রাশি বলি নাই, পুষ্পগুলো বলি নাই, অর্থাৎ ফুলের সাথে বহু বচন বোঝায় এমন কোনো সাইন যুক্ত নাই। এটা সিঙ্গেল অবস্থায় আছে কিন্তু বুঝাইছে বহু বচন। এরপরে এক বচনাত্মক বিশেষের আগে অজস্র, অনেক, বিস্তর, বহু, নানা, ঢের এরকম বহুত্ববোধক শব্দ যদি তুমি ব্যবহার করো তো সেটা বহু বচন হয়ে যায়। অর্থাৎ এটা সবাই জানি আমরা। উপরে কি দেখাইছি? শব্দটা দেখতে এক বচন, আসলে বহু বচন। আর এখানে দেখাবো কোন একটা এক বচন শব্দের আগে বহু বচনের প্রত্যয় যদি আমরা যুক্ত করি, অর্থাৎ বহু বচন বোঝায় এমন কিছু আগে যদি দিই, প্রত্যয় না, যদি আগে দিয়ে দিই সেক্ষেত্রে, যেমন ধরো এখানে একটু খেয়াল করো, ছাত্র এক বচন, তার আগে অনেক বললাম। টাকা এক বচন, তার আগে বিস্তর বললাম। মেহমান এক বচন, তার আগে বহু বললাম। কথা এক বচন, তার আগে নানা বললাম। খরচ এক বচন, তার আগে ঢের বললাম। টাকা এক বচন, তার আগে অঢেল বললাম। এই প্রত্যেকটা খেয়াল করে দেখো, অঢেল টাকা পয়সা, তো টাকার আগে অঢেল, খরচের আগে ঢের, কথার আগে নানা, মেহমানের আগে বহু, বিস্তরের আগে, টাকার আগে বিস্তর, ছাত্রের আগে অনেক। এই প্রত্যেকটা জিনিস, অর্থাৎ আমি যদি মার্ক করি তোমাকে, এই যে এই অনেকটা, বিস্তরটা, বহুটা, নানা, ঢের, অঢেল, এই প্রত্যেকটা জিনিস যুক্ত হওয়ার কারণে মানে ছাত্রটা বহু বচন হয়ে গেছে, টাকাটা বহু বচন হয়ে গেছে, মেহমানটা বহু বচন হয়ে গেছে। বুঝেছো কি? এরপরে আসো, বলছে অনেক সময় বিশেষ্য বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগ, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, সহজ জিনিস। দ্বিত্ব প্রয়োগ মানে ডাবল প্রয়োগ, দুইবার বললে সবই বহুবচন হয়ে যায়, মনে রেখো। বিশেষ্য এবং বিশেষণও এমনকি, যেমন ভালো ভালো আম নিয়ে আসো, এখন আম কয়বার? একবার। বলছো ভালো ভালো, এখন একটা আম আনবা না অনেকগুলো আম আনবা? অনেকগুলো আম আনবা। তো ভালো আম আর ভালো ভালো আম, দেখো ভালো ভালো কথাটা কিন্তু বিশেষণ। আমরা কিন্তু খুব খেয়াল করে বুঝতে হবে যে আমি বিশেষণ দিয়ে বিশেষ্যকে বহুবচন করে ফেলছি। আম একটা নাউন, তার আগে বলছি ভালো ভালো, ভালো কয়বার? দুইবার, ভালো বিশেষণ। তাহলে আমি দুইটা বিশেষণ বসানোর কারণে একটা বিশেষ্য বহুবচন হয়ে গেছে। বুঝছো কথাটা? তো দ্বিত্ব শব্দ যেগুলো হয়, ডাবল যদি প্রয়োগ করো তুমি, দ্বিরুক্ত যদি করে ফেলো, শব্দ দ্বিত্ব আমরা আজকে পড়বো, তখন বহুবচন হয়। যেমন হাড়ি হাড়ি সন্দেশ, এই হাড়ি হাড়িটা, কারি কারি টাকারি, কারি কারিটা, মাঠ বড় বড় মাঠ, ফুল লাল লাল ফুল। তাহলে খেয়াল করে দেখো, এখানে হাড়ি হাড়ি নাউন, কারি কারি পরিমাণ বোঝানোর কারণে এটা কিন্তু বিশেষণ, বড় বড় মাঠ এটা বিশেষণ, লাল লাল ফুলটাও বিশেষণ। তাহলে বিশেষ্য দিয়ে বা বিশেষণ দিয়ে আমরা চাইলে কি করতে পারি? বহুবচন বুঝাইতে পারি। কারণ এখানে সন্দেশ বেশি বুঝাইছে, টাকা বেশি বুঝাইছে, মাঠ অনেক বড় বুঝাইছে, অনেকগুলো মাঠ বুঝাইছে, ফুল অনেকগুলো ফুল বুঝাইছে, লাল লাল ফুল তো আর একটা না, অনেকগুলো ফুল। বোঝার কথা বুঝছো? আর ওখানে বাগানে ফুল ফুটেছে, একটা ফুল ফুটতে পারে বাগানে? ফুল দেখতে তো এক বছর, বাগানে ফুটছে ফুল, তো বাগানে কি ফুল একটা ফুটে নাকি? বাগান হলে সেটা কমপক্ষে তো 100 ফুটবে নাকি? ওকে, এখন তুমি যদি এখানে তর্ক করো না ভাই আমার বাগানে ফুল একটাই ফুটে, তাহলে কিছু করার নাই। বিশেষ নিয়মে সাধিত বহু বচন, বিশেষ নিয়ম মানে এগুলো সাধারণত কোনো সিস্টেমেটিক না। আমি বুঝাই দিচ্ছি, একটু উদাহরণ দিলেই বুঝতে পারবা। এটাই করিমদের বাড়ি। আচ্ছা আচ্ছা, করিম আসলে কয়টা? করিমদের বাড়ি মানে করিম এখানে কয়জন? করিম একজন। তো একজনকে তুমি বহুবচন করছো, সিস্টেম না মানে বলছো করিমদের। করিমদের মানে করিম এবং তার মতো ছেলেদের, করিম এবং তার মতো ছেলেদের। আবার দেখো, রবীন্দ্রনাথের প্রতিদিন জন্মায় না, রবীন্দ্রনাথ কয়জন? একজন। রবীন্দ্রনাথ রা মানে হচ্ছে রবীন্দ্রনাথ এবং তার মতো কবিগণ, তারা কি করেন না? প্রতিদিন জন্মান না। সকলে সব জানে না, এই যে সকলে সব জানে না, সকলে সব জানে না মানে যত মানুষ আছে সবাই যে সবকিছু জানে এমন না। এরপরে কতিপয় বিদেশি শব্দে সে ভাষার অনুসরণে বহুবচন হয়, অর্থাৎ শব্দটা বিদেশি, বহুবচন হওয়ার প্রসেসটাও ওই শব্দের প্রসেসেই হবে, আমার ভাষার সিস্টেমে না। যেমন বুজুর্গ, বুজুর্গান, এটা আরবি শব্দ, বুজুর্গ মানে আল্লাহ আল্লাহ মানুষ,
আল্লাহওয়ালা মানুষ মানে আধ্যাত্মিক ভাবে যিনি অনেক বেশি পবিত্র এমন মানুষকে বুজুর্গ বলে। তারপরে সাহেব, সাহেবান আরবি শব্দ। সাহেব একজন, সাহেবান অনেক। এখন তুমি সাহেবগণ বললে ভুল, বুজুর্গ মন্ডলী বললেও ভুল, বলা যাবে না। আত প্রত্যয় যুগে কাগজ, কাগজাত, কাগজ এটা ফার্সি শব্দ, কাগজাত অনেকগুলো কাগজ। এরপরে এই রুলটা রিডান্ডেন্সি রুল, বাক্যে আমরা পড়বো। দুটা বহুবচন বোঝায় এমন শব্দ পাশাপাশি বসাইলে বাক্য ভুল হয়, এটার নাম বাহুল্য দোষ। বহুবচন বোঝায় এরকম একাধিক শব্দ একসাথে বসানো যায় না। যেমন ধরো তুমি বললা যে সকল ছাত্ররা উপস্থিত, সকল ছাত্ররা বললা যে উপস্থিত। এখন ছাত্ররা, ছাত্ররার মধ্যে এই রা একটা বহুবচন, এখানে সকল একটা বহুবচন। তো তুমি কয়টা নিবা? একটা নিবা না দুইটা নিবা? তুমি একটা নিবা। তুমি বলবা সকল ছাত্র উপস্থিত, হয়ে যাবে। অথবা সকলটা বাদ দিয়ে শুধু এপাশ থেকে করবা, বলবা ছাত্ররা উপস্থিত, হয়ে যাবে। এখন দুটোই যদি কাউন্ট করতে চাও ব্যাক টু ব্যাক, তাহলে সেটা বাক্যের মাধুর্য এবং সৌন্দর্যকে নষ্ট করলো। ওকে, তারপরে আসো আমরা বচনের কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করি, কথা বলি। বলছে কোনটি সমষ্টিবাচক শব্দ নয়, অর্থাৎ এখানে যেগুলো আছে এটার মধ্যে সমষ্টি বুঝায় না, অর্থাৎ বেশি বুঝায় না কোনটা দিয়ে, এটা দিয়ে। বাকিগুলো কমল নিকর, কুসুম নিচয়, কেশদাম সবগুলো সমষ্টি বা যোগফল বোঝায়। কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচন কোনটা? উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে বর্গ, যেমন আমি বললাম যে মন্ত্রী বর্গ। ঠিক আছে, এখন নতুন বইয়ে কিন্তু উন্নত প্রাণী কথাটা ব্যবহার করে নেই, মনে রেখো। এখন নতুন বইয়ে বলছে মানি লোকের বহুবচন। মানি মানে তুমি সহজে বুঝে নিবা, এখানে সম্মানী বুঝাইছে। হ্যাঁ, মানি লোকের বহুবচন। আচ্ছা, তারপরে দেখো কোনটি বহুবচন জ্ঞাপক শব্দের দৃষ্টান্ত নয়। এখানে যেগুলো আছে এর মধ্যে কোনটা বহুবচন বোঝায় না? গ্রাম, মহল, দাম, ক্ষেত্র। আচ্ছা, খেয়াল করো, কুসুম দাম হয়, তারপরে মহল বললে এলাকা অনেককে বোঝায়, গ্রাম বললেও একটা সমষ্টি বোঝায়, বাট ক্ষেত্র বললে সমষ্টি বোঝায় না, বহুবচনের লক্ষণের মধ্যে নাই। বড় বড় গাছ কথাটিতে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে। বড় বড় গাছ, একটা গাছ না বেশি গাছ? অনেকগুলো গাছ। বড় বড় গাছ কেটে আমি কি করছি? কাঠ বানাইছি, তাহলে বহুবচন বড় বড় দিয়ে। তারপরে বহুবচন জ্ঞাপক শব্দ এখানে যেগুলো আছে এর মধ্যে কোনটা দিয়া বহুবচন বোঝানো হয়? কুসুম নিচয়, এই যে চয়, এটা দিয়ে বহুবচন হয়। তারপরে আসো, কেবল অপ্রাণীবাচক শব্দের ব্যবহার হয় কোনটা? পুঞ্জটা হয়, কারণ মেঘপুঞ্জ, মেঘপুঞ্জ, ঠিক আছে, এটা হয়। কিন্তু জুত প্রাণী, পশু হয়তো বা হস্তি জুত। পাল, এটাও তো প্রাণী, গরুর পাল। গণ, এটা তো উন্নত প্রাণীর ক্ষেত্রে, তাই না? যেমন আমি বললাম যে মন্ত্রীগণ, হয়ে গেছে না? কিন্তু শুধু তুমি যদি পুঞ্জটা ব্যবহার করো, পুঞ্জটা তুমি ব্যবহার করতে পারবে না প্রাণীর ক্ষেত্রে, এটা অপ্রাণীর জায়গায় চলে যাবে। এরপরে বহুত্ববাচক শব্দ, খেয়াল করো, বহুত্ববাচক শব্দ বিদ্যুৎ দাম, বুজুর্গ, সেপাই, তারা, অর্থাৎ এখান থেকে যেটা দিয়ে বেশি বোঝায় বিদ্যুৎ দাম, এটা দিয়ে বহুত্ববাচক বোঝায়, মানে যোগফল বোঝায়। বহুবচন জ্ঞাপক শব্দ বিভক্তি, গাছ, গাছা, গছ, গেছো। আচ্ছা, এটা অনেকটা নির্দেশকে গেলে এটা একটু ক্লিয়ার হবে, এখন হবে না। লাঠি গাছি, চুরি গাছা। চুরি গাছা মানে হচ্ছে অনেকগুলো চুরি। যেমন ধরো কি দিয়ে বোঝাই, আমার রিমোটটার দিকে তাকাও। চুরির দোকানে মেয়ের, এটা ভালো বুঝবে। চুরির দোকানে গেলে এরকম রডের মতো বা যেখানে সাজানো থাকে রেখে লম্বা, তার মধ্যে চুরি চুরি এরকম পেঁচানো থাকে না? দেখছো তো, যেটার মধ্যে পেছনে থাকে চুরি গাছা বলে। অনেকগুলো চুরি থাকে একসাথে। ওকে, তারপরে হচ্ছে ছেলেরাও কদিন পরে বুঝবে, যখন কিনতে হবে তখন সব বুঝে যাবে, এখন তো বুঝবে না। বহুবচন জ্ঞাপক শব্দ শব্দ বিভক্তি হচ্ছে গাছা। এরপরে সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ আগের আইডিয়াতে এখন আর নাই, তোমাদের 9-10 আগের বইতে নাই। আমরা বলেছি যেগুলো আইডিয়া হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, যেগুলোতে তথ্যগত আপডেট যেগুলোতে আসবে আমরা নতুনটাকে নিব, পুরানটাকে নিব না। তথ্যগত আপডেট আছে। যে শব্দ দিয়ে সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক শব্দ বলে। আগে সংখ্যাবাচক শব্দ কত প্রকার ছিল মনে করে দেখো, 4টা, এখন হচ্ছে 2টা, কর্মবাচক আর পূরণবাচক।
তাহলে এখন যদি বলে যে সংখ্যা শব্দ কত প্রকার, যদি প্রশ্ন হয় যে সংখ্যা বাচক শব্দ বা সংখ্যা শব্দ কত প্রকার, উত্তর হবে 2 প্রকার। মনে থাকবে, ক্রমবাচক আর পূরণবাচক। এরপরে পূরণটা আবার 3 রকম, সাধারণ পূরণ, তারিখ পূরণ, ভগ্নাংশ পূরণ। আসো এগুলোর ব্যাখ্যা একটু নিয়ে নিচ্ছি। ক্রমবাচক উপসংখ্যাগুলো দেখো, একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে ক্রমবাচক সংখ্যা বলে। ক্রমবাচক মানে সোজা কথা আমরা হচ্ছে এগুলোকে সিরিয়ালে নিয়ে যাব আর কি। হ্যাঁ, একের পর এক। আচ্ছা, ধরো স্কুলে যখন রেজাল্ট ঘোষণা করে, রোল নম্বর যখন বলে, রোলের ক্ষেত্রে যে সবচেয়ে ভালো মার্ক পায় সে কোথায় থাকে, তার ক্রমিক নং কত হয়, তার ক্রমিক নং সে সামনের দিকে থাকে। সোজা কথা, সে কোথায় থাকবে, সামনের দিকে থাকবে। তারপরে যে থাকে, তারপরে সে থাকবে, মানে তার পিছনে সে চলে যাবে। তো এখন ক্রমবাচক মানে এক কথায় যদি বলি, সিরিয়ালটাকে মিন করে, ক্রমটাকে মিন করে। কথা বুঝতে পারছি? ক্রম বা সিরিয়ালটাকে মিন করে। তো সোজা হিসাবে আমরা অ্যাজ ইউজুয়াল গুনলে যে সংখ্যাগুলো আমরা পাই, 1 2 3 4 5, এগুলোর ক্রমবাচক সংখ্যা। অর্থাৎ 1 2 3, এটা তুমি সংখ্যায় লেখো আর বানান করে লেখো। এর একাধিক প্রতিশব্দ আছে, যেমন এগুলা দিয়ে দো বোঝায় বা দ বোঝায়, এগুলা দিয়ে প্রতিশব্দ হয়। কখনো কখনো স্বতন্ত্র ব্যবহৃত হয়, যেমন 3 4। কখনো কখনো সমাসবদ্ধ শব্দের পূর্ববর্তী হিসেবে বসে, যেমন ত্রিফলা অষ্টধাতু। এই 3 ফলের সমাহার সমান সমান হচ্ছে ত্রিফলা, দ্বিগু সমাসে। তারপরে যেমন অষ্ট ধাতুর সমাহার সমান সমান অষ্ট ধাতু। একটা আংটি আছে হাতে দেয়, 8টা ধাতুর সমষ্টি থেকে তারা অষ্টধাতু বলে। 3টা ফল দিয়ে, আমলকি হরিতকি বহরা দিয়ে একটা ওষুধ বানালে তারা ত্রিফলা বলে। তো এটা হলো ক্রমবাচক সংখ্যা শব্দ বা ক্রমবাচক সংখ্যাবাচক শব্দের লক্ষণ। একের পর এক যে সংখ্যাগুলো আসবে সেগুলো ক্রমবাচক সংখ্যা হয়ে যাবে। এরপরে আসো পূরণবাচক সংখ্যা শব্দ। পূরণবাচক সংখ্যা শব্দ কোন সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়। যেমন এক সংখ্যার ক্রমিক অবস্থান প্রথম, প্রথমা, পহেলা। অর্থাৎ পূরণবাচক মানে হচ্ছে সোজা কথায় আমরা যদি বলি যে আমরা একটা সংখ্যাকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। দেখো, আমরা এটারে বলতে পারি এক, এটাকে বলতে পারি প্রথম, এটাকে বলতে পারি পহেলা, রাইট? তো এই যে তারিখ পূরণ, যেটা তারিখ পূরণ হবে পহেলাটা, আর সাধারণ পূরণ হবে যেটা, সেটা হবে প্রথমটা। খুবই সিম্পল। এই যে দেখো, তুমি পূরণকে অনেকভাবে বলতে পারো। তুমি বলতে পারো একের প্রথম বলতে পারো, প্রথম বা পহেলা বলতে পারো। অর্থাৎ পূরণ যেহেতু 2 রকম 3 রকম, সাধারণ পূরণ, তারিখ পূরণ, ভগ্নাংশ পূরণ। সাধারণ পূরণ মানে হচ্ছে এজ ইউজুয়াল, যেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তারিখ পূরণ মানে যদি তুমি এদের তারিখ যদি বোঝাও, 1 মার্চ, 2 ফেব্রুয়ারি, 25 বৈশাখ, 22 শ্রাবণ। ভগ্নাংশ মানে এটা পূর্ণ সংখ্যা নয়। ভগ্নাংশ মানে এটা কি নয়? পূর্ণ সংখ্যা নয়। আধ, সাড়ে, পোয়া, আড়াই, এগুলো পূর্ণ সংখ্যা না। আধ মানে হাফ। সাড়ে মানে হচ্ছে 1 এবং 2 বাদে সমস্ত কিছুর উপরে যদি হাফ বাড়ে। 1-এর পরে হাফ বাড়লে 1.5 হয়, 2-এর পরে হাফ বাড়লে আড়াই হয়। কারণ 2টা 30 মিনিটকে আমরা আড়াই বলি, একটা 30 মিনিটকে আমরা 1.5টা বলি। এর বাইরে 3.5টা, 4.5টা, 5.5টা। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট এককের উপরে যদি হাফ বাড়ে তখন তারে আমরা সাড়ে বলি। আর পোয়া মানে কোনো নির্দিষ্ট এককের 4/1 ভাগ। যেমন 1000 গ্রাম 1 কেজি, তার 4/1 মানে কত? 250 গ্রাম। 250 গ্রাম মানে হচ্ছে 4/1 এটা হচ্ছে পোয়া। ওকে। আর আড়াই মানে হচ্ছে 2-এর উপরে যদি হাফ বাড়ে, যেটা একটু আগে বলছিলাম। 2-এর উপরে এক বাড়লে, হাফ বাড়লে আড়াই বলে, 1-এর উপরে হাফ বাড়লে 1.5 বলে। তাহলে এই হলো 3টা পূরণ। বাংলা ভাষায় সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে, যেমন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এরকম ব্যবহার আছে। যদি পরীক্ষায় প্রশ্ন করে যে কোনটা নারীবাচক রূপের ব্যবহার আছে, তাহলে বলো সাধারণ পূরণের নারীবাচক ব্যবহার আছে। এরপরে আসো একবিংশ। আমরা কিছু কোশ্চেন তোমাদের সাথে এবার সলভ করে ফেলবো। একটু প্রশ্নগুলো দেখবা আগের,
তো আগের বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলোর সলভ করার থট হবে আগের বই অনুযায়ী। এটা 14-15 সেশন, মানে আগের বই অনুযায়ী অ্যান্সার হবে। যেহেতু আগের বইয়ের সাথে এখনকার বইয়ের থট মিলে না, আমরা সেভাবেই নিব, অসুবিধা নাই, আগেরটাই নিব, সলভ করে দেখাই দিব। একবিংশ তখন পূরণবাচক ছিল। আচ্ছা, 4/1 এর সংখ্যাবাচক শব্দকে কি বলা হয়? চৌথা বলে, সিকি বলে, নাকি পোয়া বলে, নাকি পৌনে বলে? 4/1 যদি হয়, 1 এককের 4/1 এখানে চৌথাও বলে, সিকিও বলে, পোয়াও বলে। আর ডিতে আমরা তাইলে উত্তরটা কিভাবে নিব? ডিতে আমরা উত্তরটা নিব সবগুলোই, এই অর্থে নিব, তাইলে হবে। প্রশ্ন নিলে ভুল, উত্তর ভুল, নেওয়া যাবে না। 1 এককের 4/1 না, তাহলে 1/4, চৌথা, সিকি, পোয়া, সবগুলো উত্তর। এটাও সিকি মানে হচ্ছে 25 পয়সা। সিকি মানে কত পয়সা? সিকি মানে হচ্ছে 25 পয়সা। এখন 100 পয়সাতে কত? 100 পয়সা মানে হচ্ছে 1 টাকা। এখন 100 পয়সার 4/1 মানে কত? 25 পয়সা। আমরা বলি আনা, 4 আনা, এটা সিকি বলে। আর চৌথা মানেও এককের 4/1 সো পৌনে হলে হবে না। পৌনে মানে হচ্ছে তোমার তুমি যদি একটা পূর্ণ এককের আগে থাকো, কম হিসেবে যদি থাকো, 4/1 যদি কম হয়, অর্থাৎ 4 15 60। এখন 3:45 বাজে, তুমি কি বলবা? তুমি বলবা পৌনে 4টা, অর্থাৎ 4টা বাজতে আমার ফুল এককের 3 ভাগ হচ্ছে, 1 ভাগ বাকি আছে। সো এটা নেওয়া যাচ্ছে না, বাকিগুলো নিলে এখানে সবগুলো বললে উত্তরটা হয়। তারপরে 44 শব্দটি কোন সংখ্যা জ্ঞাপক? 40। এরপরে সংখ্যার ধারণা বলতে কি বোঝায়? পদ, উপসর্গ, বচন, সন্ধি। এখান থেকে যদি হিসাব করো, সংখ্যার ধারণা বলতে আমি কোনটাকে বলবো? আমি সন্ধিকে বলবো না, উপসর্গকে বলবো না, পদকে বলবো না, বচনকে বুঝবো। চৌঠা কোন বাচক শব্দ? অঙ্ক, গণনা, তারিখ, পূরণ। চৌঠা, এখন চৌঠা হচ্ছে তারিখ বাচক, কারণ 4 ফেব্রুয়ারি, 4 মার্চ আমরা বলি, পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। এটা আগের বইয়ের কোশ্চেন, এগুলো দেখছো আগের বই এইভাবে ছিল। দ্বাদশ শব্দটি কি? অঙ্ক, গণনা, পূরণ, তারিখ। দ্বাদশ, দ্বাদশ মানে পূরণবাচক, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, এগুলো আগের বই অনুযায়ী পূরণ ছিল। এখন এগুলোকে পূরণের মধ্যে ভাগ ভাগ করছে আর কি। কোনটি গণনাবাচক? আগের বইয়ের কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3-4 কোশ্চেন, তখন অনুযায়ী 7, এটা গণনাবাচক বলা হইতো। এরপরে পারিভাষিক শব্দ। সত্যি কথা বলতে পারিভাষিক শব্দ এটা আসলে তোমার, কারণ কি দেখো, আমরা যদি টপিক গুলোর কথা বলি, আজকে তোমাদের সাথে আলোচনা করতেছি ভাইয়া বচন, সংখ্যাবাচক শব্দ, পারিভাষিক শব্দ, নির্দেশক, আর সম্পদ শব্দ দিত্য বা এরকম কিছু একটা আছে। এর মধ্যে পারিভাষিক শব্দ 100% মুখস্থ নির্ভর। এখন কেউ যদি বলে যে না ভাইয়া এটা মুখস্থ নির্ভর না, আমারে পড়ান, তাহলে বলবো যে তোমারে আমি গুলি করে মারবো। কারণ পারিভাষিক শব্দ মানেই হচ্ছে এটা তোমার কাজ, তুমি ইংরেজি শব্দের বাংলা তুমি সেটা মুখস্থ করে ফেলবা। এখন কোন ধরনের ইংরেজি শব্দের বাংলাকে পারিভাষিক শব্দ বলে সেটা আমি তোমার বুঝাই দিব, এটা আমার কাজ। সয়েল মানে যে মাটি, স্কাই মানে যে আকাশ, ট্রি মানে যে গাছ, এগুলো পারিভাষিক শব্দ না। পারিভাষিক হবে তখন যখন এগুলো আবিষ্কার এবং সভ্যতার সাথে সম্পর্কযুক্ত হবে। আবিষ্কার এবং সভ্যতার সাথে যদি সম্পর্কযুক্ত হয় তখন তাকে আমরা পারিভাষিক শব্দ বলি, আদারওয়াইজ পারিভাষিক শব্দ বলার কোনো চান্স নাই। যেমন টেলিভিশন, এটা আবিষ্কার, এটা পারিভাষিক শব্দ, বাংলায় বলতে হবে দূরদর্শন। এজেন্ডা, আলোচ্য সূচি, সভ্যতার অংশ। আমরা মিটিং মিছিলে বসি, মিছিল না সরি, মিটিং এ যখন বসি বা কোনো কনফারেন্সে কোন কোন বিষয়ে আলোচনা করা হবে তার একটা লিস্ট নিয়ে বসি, এটাকে বলে এজেন্ডা। বুঝতে পারছো? তো আমাদের আবিষ্কারের সাথে বা আমাদের সভ্যতার সাথে যেসব শব্দাবলী জড়িত, ইংরেজির বাংলা পরিভাষা, এগুলোকে আমরা বলি, এগুলো মূলত পারিভাষিক শব্দ। তো এখান থেকে অলমোস্ট প্রতি বছরই প্রশ্ন আসে। দেখো জাহাঙ্গীরনগরের ডি 15 16 16 17 17 18, জিএসটি তে আসছে 17 18 21 22, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ তে আসছে 21 22, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি তে আসছে 19 20 18 19 17 18 16 17, মানে খুব রিসেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি তে আসছে 21 22 17 18 16 17 15 16, মানে এটা মিস নাই। সো এখানে আমার পড়ানোর কিছু না থাকলেও তোমার পড়ার আছে অনেক কিছু।
আমি তোমাকে কিছু নমুনা দেখাই দিব, তুমি সে আলোকে পড়বা। প্রিপারেশন কিসের আলোকে নিবা সেটাও বলে দিচ্ছি। তোমার প্রিপারেশন নিবা হচ্ছে বোর্ড প্রশ্ন প্লাস আমাদের যে প্রিপারেশন বুক আমরা তোমাদের দেব, এই বোর্ড প্রশ্ন এবং যে প্রিপারেশন বুক আছে এই দুইটা মিলে সমান সমান তোমার পরীক্ষার প্রস্তুতি। এখন বোর্ড প্রশ্নগুলো তুমি কোথা থেকে পড়বা? যে যে বই পড়ো সেখান থেকে পড়বা, সব বই ভালো। প্রমিত বাংলা ব্যাকরণ এটাকে আমি সব থেকে বেশি পছন্দ করি। এরপরে ভাষা শিক্ষা পড়তে পারো, অক্ষরপত্র পড়তে পারো, যে যে বই পড়ো কোনো অসুবিধা নেই, সব বই ভালো। তুমি যদি পড়ো আর কি, তুমি না পড়লে তার কোনো বই ভালো না। গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। বইয়ের ভিতরে যদি বিদ্যা থাকে আর টাকা আরেকজনের হাতে থাকে, এটা তো আসলে আমার হইলো না, কারণ টাকা তো আর হাইটে আমার কাছে আসতে পারে না, আমি ইশারা দেবো চলে আসবে। টাকা হাতে না থাকলে টাকার দাম নাই, আর বিদ্যা মাথার মধ্যে নিতে না পারলে এটারও দাম নাই। আমার কাছে বিরাট লাইব্রেরি আছে, সো হোয়াট যদি সেটাকে আমি আত্মস্থ করতে না পারলাম, তাই না? তো এটাই হচ্ছে কথা। অনেক ভালো বই তোমার হাতে থাকার অর্থ এই না যে তোমার প্রিপারেশন খুব ভালো। তোমার প্রিপারেশন খুব ভালো তখন বলা যাবে যখন এটা বোঝা যাবে তুমি খুব পড়াশোনা করছো। ওকে ভাইয়া, তো জিনিসটা একটু খেয়াল রাখবা। এই ছিল এখান থেকে কথা। দেন পরবর্তী অংশটা বললাম, যেখান থেকে তুমি তোমার বোর্ড প্রশ্ন, তোমার প্রিপারেশন বুক সমস্ত কিছু মিলে প্রিপারেশন নিবা। এবং এটা পড়তে গেলে দেখবা যে তুমি তো পারোই, তুমি এইচএসসি দিয়ে আসছো, এর উপরে ম্যাক্সিমাম জিনিস তুমি অলরেডি পারো। আর একটু ডিটেইল আকারে আরো যেগুলো আছে সেই বইয়ে যেগুলো আছে সবগুলো পড়ে ফেলাবা, প্রশ্ন তুমি এখান থেকে পাবাই পাবা। তো চলো আমরা এখানে আর কথা না বলি, কারণ কথা বলে তো তোমার লাভ নাই। কিছু কিছু জিনিস আছে কাছাকাছি চলে যাবে, একটু হিসাব করে পড়বা আর কি। যেমন ফনোলজি, ধ্বনিতত্ত্ব, ফনেটিক্স, ধ্বনিবিদ্যা, তারপরে ফনেমিক্স, ধ্বনিবিজ্ঞান। সো এগুলো বুঝছো আর কি, কাছাকাছি গেছে কিন্তু হুবহু এগুলো একই জিনিস না। এখন তুমি যদি কাছাকাছি লেভেলের জিনিস অ্যান্সার দিয়ে আসো, উত্তর পাবা না। একদম হুবহু যেটা হবে সেটাতে উত্তর পাবা, মানে নম্বর পাবা আর কি। হ্যাঁ, কাছাকাছি গেলে নম্বর পাবা না। তো এগুলো তোমাদের জন্য ভাইয়া একটু দেখছি যেগুলো খুব বেশি বেশি আসছে সে আলোকে কিছু সাজাই দিছি। এটা তোমার কাজ, তুমি মুখস্থ করে ফেলাবে। এখন আসো আমরা এখান থেকে বিগত বছরের কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খতে আসছে এই প্রশ্নটা, 18-19 সালে ফনেটিক্স এর পরিভাষা ধ্বনিবিজ্ঞান। এই যে আমরা মাত্রই পড়ছিলাম না, কই যেন দেখলাম মাত্র কি এটা নিয়ে আলোচনা করছি না আমরা? এই যে দেখো অবস্থাটা, আমরা মাত্রই বলছিলাম যে ফনোলজি, ফনেটিক্স, ফনেমিক্স। তো ফনেটিক্স এখানে ধ্বনিবিদ্যা, এখানে আমরা কি নিছি? ধ্বনিবিজ্ঞান নিছি, তাই না? তো ধ্বনিবিদ্যা নেওয়া যায় কিনা? ফনেমিক্স বললে না এটা বিজ্ঞান হয়। সো বেশিরভাগ বইতে দেখবা বোর্ড পরীক্ষার যে প্রিপারেশনে বা বোর্ড মানে যে বইগুলো আছে সেগুলোর সলভে এটাকে ধ্বনিবিজ্ঞানই বলছে। তো নিতে পারবো আমরা, সমস্যা নাই এটা, যদি আমি বোর্ড বইয়ের থেকে নিই আর কি। এখানে কাছাকাছি তিনটা আছে, আমি তিনটা লিখছি, বাট বোর্ড বইয়ে দেখবা তোমার বই 12 যে যে বই আছে সেখানে যে আলোকে নিছে সে আলোকে আমরা এটা নিলাম। সিনট্যাক্স, এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা হচ্ছে বাক্যের যে গঠন প্রণালী, যে আসত্তি আছে না, আসত্তি, আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা, আসত্তির ডিটেইলটা হচ্ছে সিনট্যাক্স। সেটা হচ্ছে বাক্য প্রকরণ। বিউটি স্লিপ বলতে কি বোঝায়? গভীর ঘুম, প্রথম রাত্রির ঘুম, সুন্দর ঘুম, দুপুর বেলার ঘুম। এটার নাম হচ্ছে তোমার বিউটি স্লিপ, মানে হচ্ছে প্রথম রাত্রির যে ঘুম সেটার নাম হচ্ছে বিউটি স্লিপ। ওকে, তারপরে হচ্ছে ডিসক্রিমিনেটরি এর পারিভাষিক শব্দ কি? বৈষম্য, বৈষম্যমূলক, গরমিল, বিশৃঙ্খল। বৈষম্যমূলক, যেখানে বৈষম্যের খুব বেশি প্রকট অবস্থা সেটা ডিসক্রিমিনেটরি বলে। আর ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য। এরপরে কনসাল এর বাংলা পরিভাষা কি হবে? পরামর্শক, নাকি বাণিজ্য দূত, নাকি সুপারিশকারী, নাকি উপদেষ্টা? বাণিজ্য দূতকে বলা হয় কনসাল। অ্যাবরিজিনাল এর পরিভাষা কি? অ্যাবরিজিনাল মানে কি? কৃত্রিম, অমৌলিক, আদিবাসী, নাকি তোমার হচ্ছে আদি মানব? অ্যাবরিজিন মানে আদিবাসী, আবার অ্যাবরিজিনাল বললেও আদিবাসী নেওয়া যায়। এরপরে মনিটরিং,
শব্দটির বাংলা পরিভাষা কি? পরিবীক্ষণ, নিরীক্ষণ, পর্যালোচনা, পর্যবেক্ষণ। দেখো খুব কাছাকাছি চলে গেছে, বাট মনিটরিং মানে পরিবীক্ষণ, বিশেষ করে কোনো কিছুকে অবজার্ভ করাকে পরিবীক্ষণ বলা হয়। এরপরে অ্যাডাল্ট এডুকেশন, এটার বাংলা পরিভাষা তুমি কি নিবা? এটার বাংলা পরিভাষা বয়স্ক শিক্ষা। গ্রামে এখন আর এগুলো নাই, আমি ছোটবেলায় দেখছি, এখন কোনো কোনো এলাকায় থাকতে পারে। একটা সময় ছিল যখন সরকারি অর্থায়নে ইউনিয়ন পরিষদের সাহায্যে এটা বাস্তবায়ন করা হইতো, বয়স্ক মানুষ যারা, তাদেরকে কিছু নাম, ঠিকানা, এটা ওটা, অ্যাড্রেস ম্যাড্রেস এগুলো শেখানো হইতো, এটাকে অ্যাডাল্ট এডুকেশন বলে। তারপরে সুভেনির, এই শব্দটার পারিভাষিক শব্দ কোনটা? এর পারিভাষিক শব্দ হচ্ছে স্মারক। আমরা কোনো কিছু যখন তোমার গ্রহণ করি স্পেশাল হিসেবে, তখন সেটাকে সুভেনির বলে। আমি একটু বুঝাই দিচ্ছি। ধরো প্রধানমন্ত্রী মেট্রো রেল মতিঝিল পর্যন্ত ওপেন করার দিন একটা সরকারি ঘোষণায় বললেন যে এই উপলক্ষে আমরা 100 টাকা স্মারক নোট ছাড়বো। স্মারক নোট মানে এই টাকা দিয়ে তুমি লেনদেন করতে পারবে না, কিন্তু 100 টাকা সমমূল্য দিয়ে নোটটা তোমাকে কিনতে হবে। এটা একটা স্মৃতিচিহ্ন আর কি, যে এটার মধ্যে ওই পদ্মা সেতুর আর কি বলে মেট্রো রেলের ওপেন বিষয়ক তথ্য, ছবি টবি এগুলো সব থাকবে। তুমি রেখে দিলা, তুমি বললা যে ওই দিনের স্মৃতিটা, সরকারি স্মৃতি, আমি এটা কি করছি, সংরক্ষণ করছি। এমন জিনিসকে সুভেনির বলে প্রকৃতপক্ষে। তো কোনো কিছুর সাথে সম্পর্কিত স্মারক মানে যেটা স্মরণ করায় দেয়, স্মৃতি রক্ষা করার জন্য এমন কোন সিম্বলিক কোনো বিষয়, সেটাকে বলা হয় সুভেনির। ওকে। ডেলিগেট শব্দের বা পারিভাষিক শব্দ কোনটা? ডেলিগেট মানে প্রতিনিধি। আমি গেলাম না, আমার পক্ষ থেকে কাউকে পাঠাইলাম, এমন হলে তারা ডেলিগেট বলে। হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভও বলা যায়, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে তখন আর রিপ্রেজেন্টেটিভ বলে না, তখন এটাকে বলা হয় ডেলিগেট। এরপরে আর্কটাইপ, এই শব্দের বাংলা অর্থ যদি আমরা নিই তাহলে কি নিব? এর অর্থ হচ্ছে তোমার আদিরূপ। আর্কিওলজি থেকে আসছে, আর্কিওলজি মানে প্রত্নতত্ত্ব না, তার সাথে সম্পর্কিত করে। এরপরে হচ্ছে আনঅ্যাটেইনেবল, এটার অর্থটা কি নিব? অনধিকার, অনর্জনযোগ্য, অনুপস্থিতিযোগ্য, অনাগ্রহ। অ্যাটেইন শব্দের অর্থ হচ্ছে তোমার অর্জন করে ফেলা, অ্যাটেইনেবল মানে অর্জনযোগ্য, আর এখানে বলছে আনঅ্যাটেইনেবল মানে অর্জনযোগ্য নয়, অর্থাৎ অনর্জনযোগ্য। এরপরে লেক্সিকোগ্রাফি, এটার বাংলা পারিভাষিক শব্দ যদি বলি তাহলে অভিধান, অভিধান তত্ত্ব। ডিকশনারি কি করে পড়তে হয়, কি করে লিখতে হয়, তার একটা বিদ্যা আছে, এটাকে বলে লেক্সিকোগ্রাফি। এরপরে তোমার হচ্ছে স্টেক হোল্ডার, এই শব্দটার প্রচলিত পারিভাষিক শব্দ কি? মধ্যস্বত্বভোগী, কার্যাধ্যক্ষ, অংশীজন, মাঠ কর্মী। এটার অর্থ হচ্ছে অংশীজন। হোয়াট ডাজ ইট মিন বাই অংশীজন অর স্টেক হোল্ডার? একটা দেশে সরকারি কাজে সরকারকে তার কাজ বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে যারা থাকেন বা বুদ্ধিজীবী পর্যায়ে যারা থাকেন, অল আর স্টেক হোল্ডার্স। সেই জায়গা থেকে আমরা মানুষ, সাধারণ মানুষ স্টেক হোল্ডার, যদিও কথার উচ্চ স্তরের জন্য ব্যবহার করা হয় আর কি। বুঝতে পারছো? ডিলেমা শব্দের বাংলা পারিভাষিক শব্দ কি? তোমরা পড়ছো না ডিলেমা, এটা একটা ইডিয়মস আছে, ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, ওখান থেকে মনে করে দেখো। ইন এ ডিলেমা, উভয় সংকট। তুমি এখন কাকে খুশি করবা, কোন দিকে যাবা, ডানে না বামে, হ্যাঁ, এরকম কোন সিচুয়েশনে পড়লে তারা বলে ডিলেমা। চার্টার, এটার বাংলা পরিভাষা কি হবে? বিজ্ঞপ্তি, সনদ, ভাষ্য, নথিপত্র। এটার বাংলা হচ্ছে সনদ, চার্টার। এরপরে কসমিক, এর পরিভাষা কি? মহাজাগতিক। কসমিক মানে মহাজাগতিক, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো, এর রহস্য কি, কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, এরকম জিনিসগুলোকে কসমিক বলে। মিলেনিয়াম, এর পরিভাষা হচ্ছে সহস্রাব্দ। সহস্রাব্দ, শকাব্দ না, শক নামে এক রাজা ছিল আর কি, তার প্রচলিত যে বছর প্রাচীন ভারতের, একে শকাব্দ বলে, ওটা না সহস্রাব্দ, এটা হচ্ছে মিলেনিয়াম। সব রিসেন্ট কোশ্চেন। করিজেন্ডাম, এর বাংলা পরিভাষা কি? শুদ্ধিপত্র, অনুরোধপত্র, পুনর্বিজ্ঞান, পুনর্বিজ্ঞাপন, পুনর্বিন্যাস। শুদ্ধিপত্র মানে হচ্ছে করিজেন্ডাম। তারপরে তোমার কনসাক্ট, এর অর্থ কি? মুরগির ডাক, বানিয়ে বলা, সামঞ্জস্য, বর্ণনামূলক সূচি। এর অর্থ হচ্ছে বানিয়ে বলা। এরপরে আসো আমরা নির্দেশক নিয়ে কথা বলবো। নির্দেশক খুব সহজ, কারণ দেখো তোমরা ইংলিশে যেটাকে পড়ছো পদাশ্রিত নির্দেশক, সেটাকেই আমরা এখানে বলছি শুধু নির্দেশক। সরি, ইংলিশে পড়ছো আর্টিকেল,
আর আগের বইতে ছিল পদাশ্রিত নির্দেশক, বুঝছো? এটারই নতুন নির্দেশক বলছে। এটা 14, 15, 15, 16 বিভিন্ন সময় প্রশ্ন আসছে। আচ্ছা, এটাকে ইংলিশে কি বলে? ইংলিশে বলে হচ্ছে আর্টিকেল। ওকে, তো এএনডি তোমরা পড়ছো, সেগুলোই বাংলা হচ্ছে আর্টিকেল। পদাশ্রিত নির্দেশক বা শুধু নির্দেশক। তো এটা মুখস্থ করার জিনিস, পুরাটাই তুমি মুখস্থ করবা, কোনটা কার সাথে কখন বসে, কি অর্থ দেয়, একটা বোঝায় না বেশি বোঝায়, বা কিভাবে বোঝায়, এগুলো জানবা, আর কিছু না। বলছে টাটি বিশেষ্য সর্বনাম বিশেষণের সঙ্গে বসে, যেমন বাড়িটা বিশেষ্যের সাথে বসছে, ছেলেটা সর্বনামের সাথে বসছে, বিশেষণ সারাটা, বুঝছো? এই এরপরে খানাখানি বিশেষ্য বিশেষণ দুইটা শব্দের সাথে বসে, ব্যাপার খানা, মুখখানি, অর্থাৎ এগুলো দ্বারা সংখ্যার নির্দিষ্টতা বোঝায়, বেশি বা কম এটা বোঝায়। জন শুধু মানুষের বেলায় জন হয়, বিজ্ঞজন, লোকজন, তাহলে এটা তো মুখস্থ করার জিনিস। সংখ্যা শব্দ জন হতে পারে, যেমন দুজন, একজন ইত্যাদি। তাও তো আলটিমেটলি রাজা তো মানুষই হয়, ডাক্তার তো মানুষই হয়, তাই না? টুকু, টুকু নির্দেশক দিয়ে কোনো কিছুর সামান্য অংশ বোঝায়, যেমন পানিটুকু, দুধটুকু, তাই না? পড়াটুকু অল্প বোঝাইছে, বেশি না। সাবানটুকু সাবানের অংশ, হাসিটুকু একটু হাসি, শরবতটুকু শরবতের অল্প পরিমাণ, এতটুকু সময়টুকু। তাহলে টুকু দিয়ে কি বোঝায়? সামান্য অংশ বোঝায়। এরপরে দেখো ছোটটি কোথায়। বাক্যের ছোট শব্দ শেষে টি এর ব্যাকরণিক পরিচয় কি? এর ব্যাকরণিক পরিচয় হচ্ছে পদাশ্রিত নির্দেশক, তাই না? এরপরে দেখো প্রশ্ন হচ্ছে, পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় প্রত্যয়ের মতো, বিভক্তির মতো, ধাতুর মতো, সমাসের মতো। সমাসের মতোও না, ধাতুর মতোও না, প্রত্যয়ের মতোও না, এটা বিভক্তির মতো, কারণ প্রত্যয় তো অর্থ তৈরি করে ফেলে নতুন, তাই না? সুতরাং এটাকে প্রত্যয়ের মতো বলার চান্স নাই, বিভক্তির মতো বলতে হবে, বলার সুযোগ আছে। কোনটি পদাশ্রিত নির্দেশক নয়? এখানে যেগুলো আছে, গুচ্ছ, গুচ্ছ দিয়ে আমরা জানি গুচ্ছ হচ্ছে বচন নির্দেশ করে, যেমন কবিতা গুচ্ছ, আর বাকিগুলো সবগুলোই পদাশ্রিত নির্দেশক। একটু শব্দের টু কি? এক, টু, এর মানে এটা পদাশ্রিত নির্দেশক। আচ্ছা, একটা কলম দাও, এখানে একটা শব্দটি কি হবে? একটা শব্দটা হচ্ছে তোমার নির্দিষ্টতা বোঝায় না অনির্দিষ্টতা বোঝায়, গুণবাচক নাকি পরিমাণবাচক? আচ্ছা, আমি কোন কলমটা দিতে বলছি তো বলি নাই, লালটা না নীলটা, মেটাডোর নাকি তোমার হচ্ছে এটাকে কি জানি বলে, আর কত কলম আছে, লিংক, আমি কোনটা চাইছি বলি নাই তো। একটা দিলেই হবে। অনির্দিষ্টতা জ্ঞাপক, কত টাকার কলম, কোন কালারের কলম, কোন কোম্পানির কলম, আমি ফিক্সড করে বলিনি। অনেকগুলো কলম আছে, বলছে একটা কলম দেন, তাহলে কোন একটা দিলেই হবে, তাই তো? এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। কবর কবিতার লাইন। তো এই চরণের টুকু, এটার ব্যাকরণিক নাম পদাশ্রিত নির্দেশক। এরপরে শব্দদ্বিত্ব, এটাকে আরেকটা নামে ডাকা যায়। আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে দ্বিরুক্ত শব্দ। তোমাদের বইতে এটাকে এই নামও পাইতে পারো, দ্বিরুক্ত শব্দ। এই দ্বিরুক্ত শব্দটা শব্দদ্বিত্ব। প্রশ্ন আসছে 11, 12, 13, 14, অনেক আগে, এখন রিসেন্ট কোশ্চেন আসে না। তো নতুন ব্যাকরণে যেহেতু নতুন আইডিয়াতে লেখা হয়েছে, আসতে পারে। আসো, শব্দদ্বিত্ব তিন রকম: অনুকার দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব। অর্থাৎ কোন শব্দকে পাশাপাশি দুইবার বললে, কখনো কখনো আমরা হুবহু বলি, কখনো কখনো আমরা সামান্য পরিবর্তন করেও বলি। হুবহু বলি, সামান্য পরিবর্তন করে বলি, যেমন টাপুর, টুপুর। টাপুর টাপুর বলি নাই, টাপুর টুপুর বলছি, ঠিক আছে? আবার কখনো কখনো হুবহু বলি, যেমন ঘুম ঘুম চোখে সে আমাকে দেখলো, ঘুম ঘুম। আমার আজ জ্বর জ্বর লাগছে, জ্বর জ্বর হুবহু বলছি। ভয়ে ভয়ে এগিয়ে গেলাম, হুবহু বলছি। কিন্তু আবার কোনো কোনো সময় এদিক ওদিক করে ফেলে, যেমন চুপচাপ, মিটমাট, জারি জুরি, হাতাহাতি, বিভিন্ন ভাবেই করতে পারি। তো এর উপরে ডিপেন্ড করে আমরা তিনটা ভাগে ভাগ করছি: অনুকার, ধনাত্মক এবং পুনরাবৃত্ত দ্বিত্ব। আসল সংজ্ঞা শিখলে ঝামেলা শেষ। পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার বলে, মানে হুবহু হবে না, কাছাকাছি হবে, এমন হলে তারে বলা হয় অনুকার শব্দ। এখন তুমি পরপর প্রয়োগ করছো, যেমন দেখো অঙ্ক, টঙ্ক, আম, টাম, এর মধ্যে মনে রাখো প্রথমটার অর্থ থাকে, সাধারণত কি থাকে? সাধারণত প্রথম কি এরকম করে টি লেখা যায়? এটা তো একটু অদ্ভুত লাগতেছে।
সাধারণত প্রথমটির কি থাকে, অর্থ থাকে। যেমন অঙ্কের অর্থ আছে টঙ্কের নাই, আমের আছে টামের নাই, কেকের আছে টেকের নাই, ঘরের আছে টরের নাই, গরুর আছে টরুর নাই। তবে কখনো কখনো অনেক সময় একটু স্বরের পরিবর্তন করা হয়, যেমন আরা আরা না বলে আরা আরি, খোঁজা খোঁজা না বলে খোঁজা খুঁজি, ঘোরা ঘোরা না বলে ঘোরাঘুরি, চুপ চুপ না বলে চুপচাপ, ইত্যাদি ইত্যাদি। ওকে, এরপরে ধনাত্মক দ্বিরুক্তি, কোন প্রাকৃতিক ধ্বনির অনুকরণ। এই ধনাত্মক মানে বুঝবা এটা ধ্বনির অনুকরণ করছে, যেমন ঠন ঠন, শন শন, সা সা, ঝমঝম, ইত্যাদি ইত্যাদি। যদি ধনাত্মক মানে যেটার সাথে কি থাকবে, ধ্বনির একটা সম্পর্ক থাকবে। যেমন কুটকুট, কুতকুত, কুটুস কুটুস, খক খক, খুটুর খুটুর, এগুলো কাল্পনিক ধ্বনি। যেমন সে তোমার হচ্ছে কুটুস কুটুস করে ছাড় পোকা তারা কামড় দিছে, কাল্পনিক ধ্বনি। খক খক করে সে কাশছে, শোনা গেছে এমন ধ্বনি। ফুসুর ফুসুর করিস না তো তার কানে, কে এরকম করে কথা বলছে, বরং ফুসুর ফুসুর করিস না তো। ঠিক এরকম ভটভট পেটে ভটভট করছে, শো শো করে বাতাস আসছে, হিস হিস করে সাপটা আসছে, ইত্যাদি। এরপরে পুনরাবৃত্ত দ্বিত্ব, পুনরায় আবৃত্ত হলে, অর্থাৎ ডিরেক্ট দুইবার বললে। এগুলো সাধারণত হুবহু বলা হয়, এখানে কোনো চেঞ্জ হয় না। যেমন ভালো ভালো, কত কত, হঠাৎ হঠাৎ, মানে এখানে কি হবে, হুবহু দুইবার না। হুবহু যদি কি বলা হয়, দুইবার বললে। মজার মজার, সুরে সুরে, পথে পথে, ঝাঁকে ঝাঁকে, চোখে চোখে, মনে মনে, কোনো চেঞ্জ নেই। এরপর আসলে অতিরিক্ত কথা বলার ভাব জ্ঞাপক দ্বিরুক্তি। কোনটা হয়, এখান থেকে কোনটা দিয়ে বলি আমরা যে সে অতিরিক্ত কথা বলছে, ফরফর করে সে আমার সামনে এতগুলো কথা বললো। ফরফর, ফরফর মানে বৃষ্টি না, ঝমঝম মানে বৃষ্টি। কিন্তু তুমি যখন বলবো অতিরিক্ত কথা বুঝাইছে, ফরফর করে বলছে। মনে মনে তুলনা করে দেখলাম, এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে, এটা আগের বইয়ের সিস্টেম অনুযায়ী আসছে প্রশ্নটা, ক্রিয়া বিশেষণ রূপে। মনে মনে তুলনা, তুলনা করা ক্রিয়াপদ, আর মনে মনে কিভাবে, মনে মনে, সো ক্রিয়া বিশেষণ মানে অ্যাডভার্ব। ব্যাকরণের শব্দ শ্রেণীতে এটা বিস্তারিত পাবা। কেবল কিন্তু কিন্তু করো না, এখানে কিন্তু কোন অর্থে ব্যবহৃত হয়েছে, সংশয়। যেমন ধরো বাট মি নো বার্ডস, ইংলিশ এটা কথা আছে, আমার সাথে কিন্তু কিন্তু করবা না, যা বলার সরাসরি বলো, ঝেড়ে কাশো, হুবহু বলো, এটা একটা কথা আছে না, এটা কেবল কিন্তু কিন্তু করো না। সংশয় অর্থাৎ সে কনফার্ম হতে পারতেছে না, হ্যাঁ, এমন হলে আমরা বলি আমার সাথে কিন্তু কিন্তু করবা না। শূন্যতার ভাব জ্ঞাপক ধনাত্মক দ্বিরুক্তি কোনটি, অর্থাৎ এখানে কোনটা দিয়ে শূন্যতা বোঝায়, খা খা। আমরা বলি মাঠ ঘাট খা খা করছে, মানে কেউ নাই এখানে, কেউ নাই, মাঠ খা খা করছে, কেউ খেলে না। রাশি রাশি, ভাড়া ভাড়া শব্দের এরূপ ব্যবহারকে কি বলে, নির্ধারক বিশেষণ বলে। মনে রেখো, আমি এটা সংজ্ঞা সোনারতরী থেকে আসছে, মনে রেখো যে দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে একের অধিক, একের অধিক বা পরিমাণে বেশি বোঝালে তাকে নির্ধারক বিশেষণ বলে। দ্বিরুক্ত শব্দ ব্যবহার করে যদি একের অধিক বোঝায় বা পরিমাণে বেশি বোঝায়, তখন তাকে কি বলে, তখন তাকে নির্ধারক বিশেষণ বলে। ওকে, এই ছিল কথাটা, মানে মাথায় রেখে দিও। রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা, খর পড়সা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, ওইটা। অলিগলি শব্দটিকে ব্যাকরণের সংজ্ঞায় কি বলা হয়, অর্থাৎ যদি আমি টার্ম এটাকে ডিফাইন করি, তাহলে দ্বিরুক্ত অনুচর শব্দ অলি গলি। নমনীয় বস্তুর প্রসারণ জ্ঞাপন দ্বিরুক্ত কোনটি, কোন নমনীয় বস্তু প্রসারিত হয়েছে, লিখে। তারপরে আমরা একেবারেই শেষ প্রান্তে, ভালো থেকো। সংক্ষিপ্ত ক্লাস ছিল, আগেই বলছি, এটা খুবই ছোট ছোট টপিকের ক্লাস, যেগুলো কোনো ডেপথ নাই, কারক সমাসের মতো বা প্রকৃতি প্রত্যয়ের মতো ভয়ঙ্কর জিনিস না, এগুলো খুব সিম্পল। বেশিরভাগ জিনিস তোমাকে মুখস্থ করতে হবে। এখানে যেগুলো ছিল সংজ্ঞাধর্মী জিনিস, সংজ্ঞা জানবা, লক্ষণ চিনবা, হুবহু আসবে, চিন্তা ভাবনার কিছু নাই, মিলে গেলে হ্যাঁ, না মিললে না, কিছুটা গাণিতিক টাইপের আর কি। অর্থাৎ গাণিতিক হিসাব কিতাব, এখানে আছে এটা, এখানে আছে এটা, মিলছে মিলছে, উত্তর শেষ।
ওটা ওইরকম আর কি, হুবহু থাকলে সংখ্যার সাথে ম্যাচ করলে উত্তর হবে, না হলে হচ্ছে না। অর্থাৎ খুব ভেবে চিন্তে অনেক কিছু দিয়ে অ্যান্সার নেওয়ার মতো চান্স নেই। এর জন্য বলছি টপিকগুলো এখানে ডেপথ কম। ওকে, তো পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ভালো থাকবো সবাই। আল্লাহ হাফেজ।